দ্রুত সেবা প্রদানের আধা ঘন্টা পর তার জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে, বা হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখলো পুরো কেবিন। কি আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোন কই? ফোন হারলে জাগো কাঁদমারা করে দিবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়েছিল সে। আশপাশ তাকে ফোন না পেয়ে নাক টেনে কাটতে লাগলো। শরীরের আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতের ব্যথা মেডিসিন নিলে সেরে যাবে, কিন্তু ফোন হারালে জাঙ্কুকের খোঁজা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবশ্য শিশু ছিল, তখন কোলে হিসু করে দিত, এই নিয়ে এখনো কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার আর রক্ষে থাকবে না। সুগা কি ভেবে জানো, কেবিনে উকি মেরে দেখে কাছে বোন কাছে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা পেরেছে নাকি কাউকে না দেখে ভয় পেয়ে কাছে। আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে, কথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কিরে ছুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? আমার ফোন কোথায় সুগা ভাই? আমার কাছে। কই দেখি। উফ, বাঁচলাম। না হলে জাঙ্কুক ভাই আমাকে মেরে আত্মহত্যা করে দিত। কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? এই কথা শুনে সুগার হাসি পেলেও নিজেকে সামলে নিল। তার পকেট থেকে ফোন বের করে তের হাতে দিল। ফোন পেতে কল দিল জাঙ্কুককে। জাঙ্কুক জানাই কলের আশাতে এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল তের মুখ। তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ কপালের কালশিটে। তখনই কানে এলো তের চঞ্চল কণ্ঠস্বর, জাঙ্কুক ভাই, ফোন হারায়নি। তার কণ্ঠে অবাক খুশি। ফোন না হারানোই যেন বিশ্বজয় করে ফেলেছে। জাঙ্কুক চুপ করে দেখলো সেই খুশি। আগে ছিল আধা পাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিন্তা কেউ করে? তখনই তে বেশ গর্ব করে বলল, তের থেকে ফোন করা তো সোজা না, বুঝলেন? বুঝলাম, তবে হারালে তোর কি যে করতাম। কি করতেন? তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করতাম, আর নাম দিতাম ম্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তি ঢেকুর তুলে আমার জন্য দোয়া করতো। অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে জাঙ্কুক ভাই, আপনি সেই নামকে এভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদা আকিকা দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কিনা সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। তোর নামটা যেন কি? এ কি কাণ্ড, কপালে আঘাত পেলাম আমি, আর স্মৃতি হারালেন আপনি। থাপ্পড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল। জীবন তাই হোক। তোর নামের সাথে কি আচরণের মিল আছে? নেই। তোর দাদা পাগল বলে ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আর সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। তাই বলে ব্যাঙাচি? একদম খাপে খাপ। তে মুখ ফুলিয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেলে তার কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার। সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরো পাষাণ নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে? কে মেরেছে? রুকাটা ওই ছেলেটা। কপালে ব্যথা পেলে কিভাবে? কি জানি, মনে নেই। তবে ছেলেগুলো কিছু করেছে। মারলো কেন তারা? কথা বলেছি তাই। হিজাব কি ওরাই খুলেছে? এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। জাঙ্কুক চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্য এতক্ষণ আবল তাবল বকছিল। কারণ সে জানে তার পেট পাতলা। একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদরে বসে সুগা ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে তেরো এসে মনে করে বলতো। অথচ জাঙ্কুকে এমন ভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। জাঙ্কুক তীক্ষ্ণ বুদ্ধিতে কাজ করে নিল ওই ছেলেগুলো পাঁচজন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শুনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হেজাব খোলার দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরো বলল গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করছিল, অর্থাৎ মেন কার্পেট একটা ছেলে। সব শুনে পাঁচজন ছেলের হুবহু মুখাবয়বের বর্ণনা শুনে জাঙ্কুক অন্য হাতে থাকা ফোনের রেকর্ডার অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল ইউনো নাম্বারে, সঙ্গে ছোট একটা বার্তা, আর্জেন্ট। ইউনো মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে জাঙ্কুক এক জায়গায় বসে কাজ চালিয়ে গেল। দেখে বারবার এই ঘটনার কথা মনে করতে যেন না হয় তাই কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে কল কাটলো জাঙ্কুক। এবার বকবক করতে লাগলো সুগার সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। মিস্টার বুগামও তাল মেলালো তাদের সাথে। তারপর তের স্যালাইন শেষ হলে সুগার মিস্টার বুগাম তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। জিউনিবাসে পৌঁছাতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। সুগা ঘুমন্ত দেখে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইশারায় বলল শব্দটা করতে। সবাই তাই করলো। ফুলের মতো স্নিগ্ধ মুখে আঘাতের দাগ দেখে সবার বুক ভার হলো। কাঁদলেন নিঃশব্দে।
সুগা বোনকে রুমে শুয়ে নিচে আসতেই মিস্টার নামজানা রোশান উড়ে পড়ল। উনি সুগাকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পর্ধা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই, কিন্তু তোমার কাজের ফল আমার অন্য সন্তানের প্রাণ নাশের কারণ না হয়। তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমনটা নয়। আজ না হয় তের উপর হামলা করেছে, কাল আয়ো জিমিনকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কে দেবে? সুগা মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনলো। বাবার কথা ধরে স্পষ্ট উনি ধরে নিয়েছেন সুগার জন্য এই ঘটনা ঘটলো। বোন কিডন্যাপ হওয়ার পিছনে সেই দায়ী, যদিও জোর দিয়েও কিছু বলতে পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না। এখন যেমন রুটভাবে কথাগুলো বললেন সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা সাওয়া হয়ে গেছে, তাই জবাব না দিয়ে মিসেস জিনকে বললো খেতে দিতে। রান্না বান্না করাই আছে, কেউ কিছু মুখে তুলেনি, তাই উনি সবাইকে খেতে ডাকলেন। মিস্টার বুকাম ফ্রেশ হতে গেছে, কাল দুপুরের পরপরই চলে যাবেন। মিস্টার নামজোনা রায়ও এখন আর খাবে না, তাই চলে গেল যার রুমে। সুগা কোনো মতে হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো জিমিনের দিকে। এই তাকানোর মানে জিমিন বোঝে, এর অর্থ জলদি রুমে আয়। জিমিন বিরক্তিতে মুখ কুঁচকাল। তার মুখ দেখে সুগা বুঝলো জিমিন আসবে না, তাই মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেন কিলার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছি, দেরি করলে থাপড়ে গা লাল করে দেব। ছেলের কথা শুনে মিসেস জিন খ্যাক করে উঠলেন, বললেন, এটা কেমন ব্যবহার সুগা? ছোট বোনের সাথে কেউ এভাবে কথা বলে? তো কিভাবে বলবো? সুন্দর করে বল, না বলে পাবি না পেন কিলার। সুগা দীর্ঘ শ্বাস চাপলো, দুই আঙ্গুল কপালে ডলে জিমিনের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন জীবন কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে মিসেস জিন এবার হেসে ফেললেন। মাকে হাসতে দেখে সুগা জিমিনের দিকে শীতল চাহনি ছুঁড়ে হন হন করে চলে গেল। তাকে যেতে দেখে জিমিন বিড়বিড় করে বলল, মন ভরে বাপের চোদন খেলো, বাপকে কিছু বলতেও পারলো না, অথচ এখন সব রাগ ওগরাবে আমার ঠোঁটের উপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। জিমিন, এই জিমিন, এই বেয়াদব, আর কত গিলবি? শহীদ না হওয়া অব্দি। আমাকে নামতে হলে আর সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে আর নাচাতে নাচাতে কথাটা বলল সুগা। এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে। জিমিন কেবল মুখে এক লোকমা ভাত দিয়েছে, বেচারি গিলা তো দূর, মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি। তার আগে অধৈর্য হয়ে কাঁদতে শুরু করেছে সুগা, সবারই চেঁচাচ্ছে। জিমিন চুপচাপ শুনলো, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করলো না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাঁচের ছেলে ঠান্ডা অন্য কিছু, সব ভালো করে জানে সে। যাবে না সে, সত্যি যাবে না। আয়ু অপর কাছে ধরা খেয়েও সব মেয়েটানি ফাজিল ছেড়ে মিটবে কিভাবে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে আয়ু শুনছে সুগার গলার স্বর, হাসছে মিটি। ভাইয়ের মাথাটা বুঝে সত্যি গেছে, প্রেমে পড়লে বুঝে এমনই হয়। এদিকে ছেলের কাণ্ডে মিসেস যে নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলে বুঝে সত্যি মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়। বড় মাকে যেতে দেখে জিমিন ঠোঁট টিপে হাসলো। তার জায়গায় বড় মাকে দেখে সুগার মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। মিসেস জেনির সামনে হাসি আটকাতে গ্লাস উঁচিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নে তোকে পড়তে পারে। ওদিকে সুগা শুয়ে অস্থির করছে, এপাশ ওপাশ করে চোখ মুখ বুঝে আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসলো। ঠোঁটে হাসি এতে উঠে বসলো। মিসেস জিন সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন। সুগা মুখ কাচুমাচু করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইলো। তার তো কোথাও ব্যথা ট্যাথা কিছু নেই। আসলে জিমিনকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো কাজে মেয়ে আসতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে এই কথা ভেবে সুগা কথা খুঁজতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কথার অকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে মিসেস জিন তার মাথায় স্নেহের হাত বোলাতে বোলাতে বললে, কি হলো বাবা, খা? হ্যাঁ, এই তো খাচ্ছি। খুব বেশি মাথা ব্যথা? কড়া করে এক কাপ চা করে দেই? না না, চা খেলে এখন আর ঘুম আসবে না, আমি বরং ঘুমানোর ট্রাই করি। ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা, আমি চুল টেনে দিচ্ছি, এমনিতে ঘুম চলে আসবে। এই কথা বলে মিসেস জি সুগাকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সুগাও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিওরে বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে থাকলেন। মনে মনে সুগা জিমিনের গোষ্ঠী উদ্ধার করে চোখ বুঝে নিল। একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে মিসেস জি লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সুগা উপর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল, খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার, কপাল। এই কথা বলে জিমিনকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পানি জমালো। ঘড়ি কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর, নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলার রুমের দরজা খুললো। পা টিপে টিপে বের হলো সন্তপর্ণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে।
এদিক ওদিক উকি ঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো, এরপর চোখ বোলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মনির হাসলো, হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো, জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গায়ে এলিয়ে দিল নরম বিছানায়। নাকে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের উপাসে নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর। এত রাতে আমার রুমে কি? ঘুম আসনি কেন? ঘুম ভেঙে গেল, আর আসছে না। এই জন্য আমার রুমে আসতে হবে? এলে কি ক্ষয়ে যাবে? তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে। কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? এর চেয়েও দামি কিছু। চুরি করি তাহলে? চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যক। শুনি কিসের কৌশল? রুমের মালিকের থেকে চুরি কৌশল জানতে চাইছিস? ঘরে বুদ্ধি ছিটে ফোটা না থাকলে যা হয় আর কি। আমি অসুস্থ, বকবেন না খবরদার। এখনো ব্যথা আছে? আছে। জাঙ্কুক ভাই? আমাকে ফোনটা দেওয়ার কারণ কি? বলেছি তো, বিয়ের কাজ কত দূর এগুলো জানার জন্য। কাজ শুরু করিনি এখনো। কাল থেকে শুরু কর। বিয়ে করব, বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন? কাহিনী কি? বয়স তো কম হলো না, তাই বলে হঠাৎ করে কেন? ওইসব বুঝবি না, আরো বড় হ। বুঝবো না, অথচ আমার ঘাড়ে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন। দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। এ কথা বলে জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসলো। যে চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়ে ছিল, ভাবলেই হাসি পায়। অস্বস্তি লাগে, মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলেই সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না? এই কেনর জবাব নেই, জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে তে, কানে ফোন, বুকের উপর একটা বালিশ। চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটে বিছানা জুড়ে। পরনে কালো কালো লেডিস টপ, সঙ্গে ঢিলা ঢালা প্লাজো। পুরো লোক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা, কথা কাজে দুরন্তপনা। তাই কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে। এত রাতে রুমে কে ঢুকতে চাইছে? কি কাজ? নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে? মূলত এসব ভেবে ল্যাপটপ চেক করে দেখে দরজার সামনে যুবথুবুতে দাঁড়িয়ে আছে। হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে। তাকে দেখে কনফার্ম বাটন প্রেস করতেই দরজা খুলে গেছে। ডিসক্লাইম করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত। বৈদ্যুতিক শকে ঝাঁকি খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকতো। অথচ বোকাতে টের পায়নি, রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারতো না। বর্তমান দুজনেই চুপ। চলছে নীরবতা। অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে। ফোন কানে ধরে একেবারে নিঃশ্বাসের শব্দ শুনছে। কাকতালীয় ভাবে দুজনেরই মন খারাপ। মনে অনেক কথা জমা, অথচ বলতে ইচ্ছে করছে না। তে আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে। এই স্বভাবের কারণে সেই আগে নীরবতা ভাঙলো। ধীর কণ্ঠে বলল, জাঙ্কুক ভাই, একটা কথা বলি? না। কেন? বলি না প্লিজ। বারণ যখন শুনবি না, তখন পাগল ছাগলের মতো জিজ্ঞাসা করিস কেন? আপনার কি মন খারাপ? এই কথা মনে হলো কেন? আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল। এই কথা বলে খিলখিল করে হাসলো তে। হাসতে গিয়ে কাটা ঠোঁটে টান খেলো। ব্যথা তো শব্দ করে ঠোঁট চেপে ধরলো। জাঙ্কুকও হাসি শুনলো তার করা ব্যথা তো শব্দ। কেন জানি বুক ভার হলো। তারপর ল্যাপটপে চোখ রেখে বলল, রুমে যা। কেন? যেতে বলেছি। যাবো না। তুই চুন্নি, তোকে বিশ্বাস নেই, তোকে রুমে রাখা রিস্ক। যা বলছি। আমি চুন্নি? কি চুরি করেছি আমি? খবরদার বলছি, উল্টাপাল্টা অপবাদ দেবেন না। আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস, পারফিউম, সি ব্লু রিচ ওয়াশটাও দুদিন আগে ঝেড়েছিস। আর বলবো যে জিভে কামড় দিল, সত্যি সত্যি গায়েব করেছে। কিন্তু বিশুদ্ধ পুরুষ জানলো কিভাবে? কথায় কথা বাড়ে, কিছু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে। নিচে ভালোই ভালোই কলটা কাটা উত্তম। তাই সে বলল, জেনা রুমের চেহারা, তার নাম আবার পেয়ারা, থাকবোই না আপনার রুমে। এই কথা বলে সে কল কেটে দিল। তারপর পুরো রুম টই টই করে ঘুরলো। এটা ওটা নেড়ে চেড়ে দেখলো। রুমের এক করে থাকা ছোট ফ্রিজ খুলে সব ড্রিঙ্কস বের করলো। খেলো ধীরে সুস্থে। অত্যাধুনিক ডিজাইনের ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুটে দেখলো। তারপর পছন্দসই নিয়ে নিজে শৈলেও মাখলো। খোলা চুলগুলো খোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুজে দিল। এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়ে থেমে গেল। পিছু ফিরে তাকালো বিছানার দিকে। বিছানাটা যেন টানছে তাকে। ভাবলো সে যদি এখানে থেকেও যায়, জাঙ্কুক জানতেও পারবে না। কল কেটে দিয়েছে, জানার কথাও না। চোখে আবার ঘুম ধরা দিয়েছে। রুমে যেতে আলস্য লাগছে। এসব ভেবে সে ড্রিম লাইট অন করলো। রুম ছেয়ে গেল নীলচে নরম আলোয়। তার রুমটার থেকে এই রুমটা বড় সড়ো, খুব বেশি সুন্দর। গোছ গাছ থাকে অল টাইম। মন বলে জাঙ্কুকে বের করে রুমটা দখল করে নিতে। মনে মনে এসব ভাবতে ভাবতে সেইগুলো বিছানার দিকে শুয়ে পড়লো নিশ্চিন্ত মনে। এরপর বিড়বিড় করে বলল, একটু ঘুমাই, একটু ঘুমালে পাপ হবে না। জানতেও পারবে না রুমের খচ্চর মালিক।
এই কথা বলে চোখ জোড়া বন্ধ করে নিল। পরিচিত ঘ্রাণ নাকে এলে প্রাণ ভরে টেনে নিল। এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। জাঙ্কুক চেয়ারে হেলান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখলো তার অনুপস্থিতিতে তার রুমে তার বেডে অন্য কারো রাজত্ব। অথচ না কিছু বলতে পারলো আর না ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করলো। এখন মধ্যরাত, ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। সিওনহো রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে, নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সে আফসোসের নাম টেম। আজকে পাখিটাকে না চাইতেও ছাড়তে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীর শিশির করা গোলাপি ঠোঁট, অধর কামড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা সব চোখের তারে ভাসছে। কুটকুটে যৌবনে তাড়নায় জীবনে অনেক মেয়েকে খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দলিল করে, যাকে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালে ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পাঞ্ছে লাগে। একাকী সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো পান্ডুলেপনা। এবার তাহলে দিদানিকে বন্দিনী করা যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে, নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসিতে সুখ এসে ঝুমঝুম করবে, গাইবে, নাচবে, আর সে দু চোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে রাঙাবো। মোট কথা, বই সাজে কখনো কারোর সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না কারো বই সাজ নষ্ট করার কারণ হতে পেরেছে। এবার হবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে কেমন পুরুষ সে? পুরুষ সমাজকে মানবে? মানা উচিত না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনার ছেদ ঘটলো ফোনের রিংটনে। কল রিসিভ করে কানে ধরতেই কেউ বলল, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছো তাদের? পালাতে বলেছে, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলো সিওনহো। কি আশ্চর্য, আপনাকে মিথ্যা বলবো কেন? আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নরমাল কথা বলতে পারো না? না, পারি না, কারণ আমার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম টুঙ্গে, তাই আমিও থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার মেয়েটাকে না কেন? জাঙ্কুক মশাইকে একটু খেলে নিতে মন চাইলো। তাছাড়া ওই নটি বই আগে দেশে আসুক। বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে। ও ফিরলে আরো পারবে না। শকুনে দৃষ্টি তার এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সে তা না। তাই ওকে হেলা খেলা করা ঠিক হবে না। ও আইসি, সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বইয়ের ভাই না যে সম্বন্ধে ডাকবে। ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও, চোখ কান খোলা রাখো। গাধার মতো এই কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি। মেয়েটাকে ছেড়ে জাঙ্কুকে খোঁচালে এর ফল ভালো হবে না। ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি। পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পাই না। সিওনহোর কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো, মাত্র অ্যাকাউন্টে 3 লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের খাবারটা ঠিক কোন জায়গায় দিলে জাঙ্কুক শোনা আটকে উঠবে, কাটা মুরগির মতো ছটপট করবে। জীবন নিবাসে নাকি দুটো কুচি চিংড়ি আছে, নাম বোধহয় ইয়ঞ্জের ছবি। তাদের খাবার কুটি বানালে কেমন হয়? ভালোই হয় বোধ হয়। তাহলে আর কি, ভালোতে ভালো কাজে সম্পূর্ণ করা হোক। গভীর ঘুমে তলিয়ে আছে সুগা। রুম জুড়ে অন্ধকার। সময় তখন ভোর 5টার কাছাকাছি। সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো কেউ। আস্তে করে জ্বালালো ডিম লাইট। আবছা আলোয় দেখলো দাপটের আগে ছেলে শান্ত চেহারা। সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের উপর রাখলো। এরপর কোলবালিশটা সরিয়ে সুগার পাশে শুয়ে পড়লো। মায়া লাগলো ডাকতে। বুকের কাছ থেকে কোলবালিশ সরাই বিরক্ত হলো সুগা। বউটাও কাছে আসে না, কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না। কি যে জ্বালা! সে ঘুমের ঘরে কোলবালিশ হাতে নিতে গিয়ে হাত পড়লো নরম কিছুর উপর। কোলবালিশটা তো নরম না, বিড়াল টিড়াল নাকি? রুমের দরজাটা খোলা দেখে ঢুকে পড়েছে বোধহয়। এই কথা মাথায় আসতে সে চোখ খুলতে গিয়ে খুলতে পারলো না। কেউ চোখের উপর হাত রেখেছে। তার খুব কাছে ঝুঁকে এসেছে, কানে কানেও বলছে, শুভ জন্মদিন জীবন সুগা। শুভ হোক আপনার জীবনের আগামী পথ চলা। সুখ ও স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন। সুগা হাসলো। তার চোখ থেকে হাত সরালে ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলাতেই চোখের তারায় বিস্ময় খেলে গেল। দড়িত উঠে বসতে গিয়েও নিজেকে দমিয়ে নিল। চোখ ডোলে আবার তাকালো। জিমিনও তাকিয়ে আছে। সুগা অবাক হয়ে দেখছে শাড়ি পরা জিমিনকে। জিমিন শাড়ি পরে না, কালে ভাজেও না, আর পড়লেও কখনো বাহিরে যায় না। অথচ আজ এই রূপে এই বেশে তাকে দেখে সুগা কথা ঠিক হারিয়ে ফেললো। মুগ্ধ নয়নে দেখে গেল তার মনোহরিণীকে। তারপর আজলা ভরে জিমিনের দুগালে হাত রেখে বলল, কাজী অফিস খোলা থাকবে এখন? না,
কাজের বাড়িতে লোক পাঠাই, তুলে আনুক বেটাকে? তাহলে তুই কিছু একটা কর। কি করব? হয় বিয়ে নয়তো বেসামাল আমিটাকে সামলে নে। উঠে বসো। এই কথা বলে জিমিন সরে গেল। কেকটা এনে দাঁড়ালো ঠিক সুগার সামনে। সুগার চোখে মুখে মুগ্ধতা, বিহ্বলতা, অপ্রত্যাশিত ভালো লাগায় বুক ভরে গেল। জিমিন সেজেছে, জিমিন তার জন্য সেজেছে। যত্ন করে চোখে কাজল পড়েছে, ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া, অঙ্গে জড়ানো তারি দেওয়া জামদানি শাড়ি। আচ্ছা, শাড়িটি বেশি সুন্দর নাকি তার জিমিন অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে? সুগাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখেও জিমিন কিছু বলছে না, হাসছে না, আর না লজ্জায় নুয়ে পড়ছে। সে সুগাকে উঠে বসে ইশারাকে কাটতে ইশারা করলো। সুগাকে একটা সামনে রেখে জিমিনকে হ্যাচকা টানে বসালো তার সামনে। খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে। গিবাই থুতনি থেকে চুমু খেলো। খোঁচা দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে। কদিনের না কামড়া দাড়ির খোঁচা খেয়ে জিমিন বিরক্ত নিয়ে তাকালো। সরে বসার চেষ্টা করলো কিন্তু পারলো না, আটকা পড়লো পুরুষালী শক্ত বাঁধনে। সুগা তার হাতের উপর হাত রেখে কেক কাটলো, দুজনকে খাওয়ালো। জিমিন রিচুয়াল গিফট করলো এবং নিজের হাতে তা পরিয়ে দিল। সুগা তাকালো জানালার দিকে। দেওয়াল ঘড়িতে বাজে 5:48। বাহিরের আলো ফোটেনি। মনেও ছিল না আজ তার জন্মদিন। জন্মদিনের সকালটা এত সুন্দর হবে ভাবতেও পারেনি। সে পুনরায় জিমিনকে কাছে টেনে নিল, যত্ন করে চুমু আঁকলো চোখে গালে গলায়। তারপর ফিসফিস করে ডাকলো, জান। চল না বিয়ে করে ফেলি, আজে পাশে জানিয়ে দিই। শুধু শুধু টাইম ওয়েস্ট করে কি লাভ বল? আমি কি পালিয়ে যাচ্ছি? ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যেই ফিল্ডে পা রেখেছে 2 দিন পর দম ফেলানোর সময় পাবে না, এর মধ্যে বিয়ে? তাও ঠিক, কিন্তু মন তো মানছে না। এক কাজ করি, চুপি চুপি বিয়ে করি, পরে জানাবো সবাইকে। আমার বিশ্বাস আমার বাপ ছাড়া বাড়ির কেউ অমত করবে না। আয়ু আপুর বিয়েটা হয়ে যাক, এরপর তোমার পালা। কিন্তু কি? সুগা জিমিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, মুখ রাখলো জিমিনের গলার ভাঁজে, তারপর চুমু খেলো। জিমিন হাসলো, তারপর সুগার চুল খামচে ধরে গলার ভাঁজ থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো। সুগার নিদারুণ ফেসে নজর বুলালো, কপাল গাল নাক ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ি থুতনিতে। এরপর বলল, স্কলারশিপ নিয়ে 2 বছরের জন্য বাইরে চলে যাই। কেন? যতদিন যাচ্ছে তোমার চিপকা চিপকে বাড়ছে, দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি। এর চেয়ে দূরে চলে যাই। তুমি এদিকে কাজ সারো, 2 বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা। এটা আমার পড়াশোনা ঠিক থাকবে আর তুমিও লক্ষ্যে স্থির থাকতে পারবে। প্রতিনিয়ত আমার যৌবনের খাতায় আগুন জ্বলে মন ভরছে না না তোর? এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস? এত সোজা, এত সস্তা আমার প্রেমানুভূতি? ঠান্ডা মাথায় ভেবে দেখো, এটা দুজনেরই ভালো হবে। সরজা, ভুলেও আর আমার রুমে আসবি না তুই, তোর ভালোবাসার কুষ্টিচু চন্দ্রাবতী। এই কথা বলে সুগার রেগে উঠতে গেলে জিমিন থামিয়ে দিল। সুগার দুগাল আঁচড়া ভরে ধরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল, মুখ খারাপ করতে বারণ করেছি না? তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব? আবার গালেও দেওয়া যাবে না। গালে দেব না তো কি এভাবে চুমু দেব? কথা শেষ করে জিমিনের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল। কাজটা এত দ্রুত করলো যে তাকে বারণ করার সময় পেল না। জিমিন কিছু বলার আগে নিজে সিরিয়াস হয়ে বলল, আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি, যা হয়েছে তা মনের অজান্তে। কিন্তু বর্তমানে আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস। ভালোবাসি তোকে তাই বউ বানাবো তোকে, নয়তো মন কঠোরে আজীবনের জন্য সিলকালা করে দেব। আর মজা করে যদি দূরে যাওয়ার কথাটা বলিস তাহলে বলবো দারুণ জোকস। ফিলিংস হচ্ছে নাইস, ওয়াও, অসাধারণ। নেক্সট, পরের পার্ট প্লিজ। আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়া বাসর সারবো, প্রেগনেন্ট করবো, তারপর বিয়ে করে বাসায় জানাবো। এটা অত মাথায় গেঁথে রাখিস। জিমিন চুপ করে শুনলো, তারপর সুগাকে সরিয়ে সুগার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো। সুগা তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে। শান্তিতে 2 চোখে ঘুম নেমে আসছে। সুগার মাথায় হঠাৎ দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে জিমিনের কানে কানে বলল, শাড়ি কি আমার জন্য পরেছিস? তাহলে খোলার দায়িত্ব তো আমারই, তাই না? রুমে যাব, সরো। মামার বাড়ির আবদার বললে মনে হচ্ছে যেতে দিব। তাহলে মুখ বন্ধ রাখো। তাহলে একটু আদর করতে দে। আগামী 3 দিন তোমার কাছে আসা তো দূর, কথাও বলবো না। এখন যেতে না দিলে সময় বেড়ে যাবে। তুমি ভাবো তুমি কি করবে। এই কথা বলে জিমিন ওকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল। দরজা খুলে যাওয়ার আগে সুগা মুখ কাঁচুমাচু করে বলল, যাচ্ছি যা, আমাকে যা প্লিজ, নয়তো তোর ছোঁয়া একটু কলঙ্ক লিপটে দিয়ে যা যায়। আবার শুরু করলে? না মানে সকালে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি, তাই আর কি। তার কথায় জিমিন খুব বিরক্ত হয়ে তাকিয়ে চলে গেল। জিমিনকে রেগে যেতে দেখে সুগা শব্দ করে হেসে ফেলল। তার রাগাম ছাড়া কথা ও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্য আর কি। পরিশেষে সফল। 1 সপ্তাহ পরের ঘটনা।
এখন সুস্থ বলা চলে। তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে, সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন? এর মধ্যে সে জাঙ্কুকের বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে। আশ্চর্যের ব্যাপার, কেউ বিশ্বাস করতেই চায় না। তার কথা শুনে মিছিল যে নিজে জাঙ্কুককে জিজ্ঞাসা করেছিল। তে খেতে বসে বলছিল, তুই নাকি পাখি দেখার কথা বলেছিস, সত্যি নাকি বাপ? পাগল ছাগল মানুষ কত কথাই তো বলে, সব কথা ধরতে আছে? আমি কাজে এসেছি, এসব বিয়ে টিয়ের কথা বলে মনোযোগ নষ্ট করতে চাইছি না আপাতত। ওর কথায় কান দিও না। ছেলের কথা শুনে মিসেস দিন দীর্ঘশ্বাস চাপলেন। ভেবেছিলেন ঘটনা সত্যি বোধ হয়, খুশি হয়েছিলেন, কিন্তু ছেলে তো মুখের উপর না করে দিল। দুদিন পর তে পুনরায় কলেজে যাওয়া শুরু করলো। কেউ বাধা দিল না, তবে সুগা তিন বোনের জন্য করা সিকিউরিটির ব্যবস্থা করলো, যেটা তিন বোনের কেউ টেরও পেল না। জাঙ্কুক স্কেচগুলো পেয়ে গেছে, সুগাকে পাঠিয়েছে কাজ শুরু করতে। সুগা এড়িয়ে বিনে তেকে সেগুলো দেখিয়েছে। তে বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল। বোনের কথা শুনে সুগা মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, বোন মনে কর এই ছেলেগুলোকে হাতের কাছে পেলি, তখন কি করবি? মাফ করে দিবি? মোটেও না, ওরা আমাকে মেরেছে, মেরে ঠোঁটে রক্ত বের করেছে। যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব, শ্বাস নিতে পারছিলাম না, হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমন ভাবে লাফাচ্ছিল। বিশ্বাস করো ভাইয়া, খুব কষ্ট হয়েছিল আমার, খুব। ওদের পেরে করার দিয়ে ওদের হাত কাটবো, কাটা চামচ দিয়ে ওদের হাত খুঁচিয়ে দেবো। বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে। ধর এমন ভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো, ভয় পাবি না তো? মোটেও না। তাহলে আবেদন মঞ্জুর করা হলো। মানে কিসের আবেদন, কিসের মঞ্জুর? ও কিছু না, তুই পেয়ারা খা, আমি জায়গা। সুগার কথার আগামাথা কিছুই বুঝলো না সে, তাই পেয়ারা খাওয়াতে মন দিল। মিসেস জিন এসে তখন জানালেন জাঙ্কুকে নাকি কলে পাচ্ছে না, ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে। এই কথা শুনে তে নিজেই ফোন করলো জাঙ্কুকে। কলের পর কল দিতেই থাকলো, তবু কেউ রিসিভ করলো না। 8 বারের বেলায় কেউ রিসিভ করে বলল, হে তে, জাঙ্কুকে আটকাবো? আটকাবো? কিন্তু কেন, কি হয়েছে? লাইফ রিস্ক নিয়ে স্কাই ডাইভিং করা পায় তারা জুড়েছে, কার উপর রেগে আছে কে জানে। এটা আবার কি? একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম, এখনো বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাফ দেবে। এই পাগলটাকে কি করে সামলাবো আমি? লাফ দেবে মানে চলন্ত জেট থেকে লাফ দেবে? তা একা নয়, লিসাকে নিয়ে। লিসাকে? আমাদের দলের হার্ট হ্যাকার, দেখবে ওদের। এই কথা বলে লি জংসুক ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেল জাঙ্কুককে, সাদা টি শার্ট কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ। সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল জাঙ্কুক। লি জংসুক তাকে বলতেও পারলো না তে কলে আছে, তাকে দেখছে। তার আগে জাঙ্কুক লাফ মেরেছে জেট থেকে, এরপর পরে লাফ দিল আরেকজন। তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না। লি জংসুক ক্যামেরা নিচের দিকে তাক করতে দেখতে পেল জাঙ্কুক পড়ে যাচ্ছে নিচের দিকে। নিচে বড় বড় পাহাড়, উপর থেকে পড়লে বাঁচানো যাবে না, শেষ, সব শেষ। এইটুকু দেখে ভয়ে দেহ কাঁপতে লাগলো, ঘামতে লাগলো দরদর করে, আর দেহার সাহসও করলো না। সে চিৎকার করে উঠলো, জাঙ্কুক ভাই!